এরপর সবাই নিজ নিজ জায়গায় বসে পড়লো। এই ম্যামটা পড়া না হলে ভীষণ চেতে যায়, দাঁড় করিয়ে রাখে তো রাখেই, মাঝে মাঝে আবার কয়েক গান বসিয়েও দেন। সবসময় মুখটা কেমন গম্ভীর করে রাখে, মনে হয় জীবনে হাসতে জানে না। আশ্চর্য, জামাই কি তাকে ভালোবাসে না? কিন্তু এ তো সাংসারিক ঝামেলা, আমাদের উপর কেন ঝাড়বে? আমাদের মতো নিরীহ মাঝখান থেকে ফেসে যায়, আর তার বাসায় গিয়ে কি আমরা ঝামেলা করে আসি? আজব। ম্যাম যখন রিডিং পড়াতে ব্যস্ত, তুষি তখন তুষারের ভাবনায় মত্ত। হুট করে একদিন পুরো শহরে বৃষ্টি হচ্ছে। সে একরাশ মন খারাপ নিয়ে খালি পায়ে খালি রাস্তায় পা ডুবিয়ে বৃষ্টিতে ভেজায় ব্যস্ত। চারিপাশে এক বিন্দুও খেয়াল নেই তার। তখনই প্রচন্ড বেগে একটি বাইক এসে থামলো তুষির পানে। বৃষ্টির দাপটে চোখ খুলেও দায় হয়ে পড়েছে। ঝাপসা ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখলো বেলি ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে একটি যুবক। দমকা বাতাসে তুষারের চুলগুলো এলোমেলো হয়ে চোখের সামনে চলে এসেছে। কপাল কুঁচকে বারবার পলক ফেলছে বৃষ্টির পানি থেকে কারো চোখগুলোকে বাঁচানোর উদ্দেশ্যে। সাদা ভেজা শার্টে কি স্নিগ্ধ দেখতে লাগছে তুষার ভাইকে। চোখগুলোতে আছে শুধু মায়া, ঠোঁটে তার মিষ্টি হাসি। এদিকে তুষির সারা শরীর ভিজে একাকার, চোখের ঘন পল্লব বৃষ্টির ঝটকায় ভারী মায়াবী দেখা যাচ্ছে। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। তুষারকে দেখে সে থমকে দাঁড়ায়, লজ্জায় মরিমরি অবস্থা। এই অবস্থায় তাকে দেখে তুষার সব দিক বেদিকের খেই হারিয়ে ফেলে। এরপর তুষির বাম হাতটি নিজের দখলে নিয়ে বেলি ফুলের মালা পরিয়ে গাঢ় চুমু খায়। কোমরে চেপে তুষিকে শূন্যে তুলে তুষির গলায় থুতনি ঠেকিয়ে গোল গোল করে ঘুরতে থাকে। আর সকল আকাশ বাতাস নিরবিচ্ছিন্ন হয়ে ঝরে পড়া বৃষ্টিকে জোরে জোরে বলে, প্রিয় বৃষ্টি, তোমার মাঝে একটি ষোড়শী মেয়ে ভিজে একাকার, বড্ড হিংসে হচ্ছে আমার। কেন বলতে পারো? বৃষ্টি, তুমি খুব ভাগ্যবান, ছুঁয়ে দিচ্ছ আমার নিজের মানুষকে। আর আমি তো সামান্য হাত ছুঁতে গিয়েও হাজারবার ভাবতে থাকি। তুমি সেখানে সারা দেহটাই ভিজিয়ে দিচ্ছ। কোনো এক নির্জন রাতে এক পশলা বৃষ্টিতে আমিও তোমার মতো তার সারা শরীর ভিজিয়ে দেব, তার শহরে বৃষ্টি হয়ে আসব। এদিকে তুষি তো লজ্জায় নুয়ে যাচ্ছে। কি সুন্দর তুষার ভাই কল্পনায়, মনেই হচ্ছে না এটা যে সেই জঙ্গলি ভূত। কোনোদিন কি এ ভাবনা সত্যি হবে, নাকি বন মানুষ সবসময় বন মানুষই থেকে যাবে? ভাবনায় তুষার যখন ধীরে ধীরে তার মুখ এগিয়ে নেশাতুর দৃষ্টিতে ঠোঁটের দিকে যাচ্ছে, এরপর এসব ভেবে ভেবে কখন যে খাতায় গুটি গুটি অক্ষরে পুরো পৃষ্ঠায় আমার বন মানুষ জঙ্গলি ভূত লিখে ফেলেছে তার খেয়াল নেই। জুয়ের বড় সড়ো কনুয়ের ধাক্কায় হুঁশ ফেরে তুষির, ধমকে ওঠে তুষি। জুই ভয়ে ভয়ে সামনের দিকে ইশারা দেয় তুষিকে। তুষি সামনে তাকিয়েই আবার বলে, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। এভাবে মুখ কালো করে বসে আছিস কেন? বিয়ের আগেই কি জামাই মরেছে আর তুই বিধবা হয়েছিস? আশ্চর্য, হাতে এমন গুতোগুতি করছিস কেন? সামনে কি? হ্যাঁ সামনে কি? আমার কি সুন্দর কল্পনার 12টা বাজিয়ে তুই মুখটা ফাটা বেলুনের মতো করে আছিস কেন কুত্তা? এখন কি আবার সেই আগের মোমেন্ট ফিরে পাবো? আর এদিকে তোকে দেখে মনে হচ্ছে তোর অবস্থা আমার মতো হয়েছে। আমি তো চুপচাপ কল্পনা করছিলাম, তবে তুই কেন পাকা ধানে মই দিলি? জুই এবার চড়ে চিমটি কাটে, সামনে ইশারা করে মিনমিনিয়ে স্বরে শুধালো, তুষুরে, চুমুটুমু পরে খাইস, বেঁচে থাকলে হাজার চুমু খেতে পারবি, কিন্তু তুই তো আজকে শেষ। এবার আমি না, তোর জামাই নিজেই বিধবা হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না তোকে, স্বয়ং তুষার বেটাও না। ধুরবাল, কি মিনমিন করছিস? হ্যাঁ, সামনে কি ভূত না ভাল্লুক যে ভয় কাঁপছিস? এই বলে সামনে তাকাতেই গলা শুকিয়ে গেল তুষির, চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেল। হন্তদন্ত হয়ে দাঁড়িয়েই উচ্চ স্বরে বলে ওঠে সে, ইয়েস ম্যাম, সরি ম্যাম, কি করেছি ম্যাম, ভুল হয়ে গেছে ম্যাম, আর হবে না ম্যাম, মনে ছিল না ম্যাম, প্লিজ বের করে দেবেন না ম্যাম, তবুও যদি বের করে দেন তাহলে জুইকেও আমার সাথে বের করে দেবেন প্লিজ ম্যাম, সরি ম্যাম, এভাবে কি থেকে কি হয়ে গেল বুঝিনি ম্যাম, কানে ধরে উদ্বোস করছি ম্যাম।
এহেন দশা দেখে বেশ বিনোদন পাচ্ছে সবাই। গগন কাঁপুনি হাসির ঝংকারে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়লো। একজন আরেকজনের উপর গড়াগড়ি খাওয়ার উপক্রম। তুষি এ ক্লাসে একটু বেশি হাসির কাণ্ড করে। রিমি নিজেও হাসি আটকাতে পারছে না। এ কি করলো বলো তুষি? শেষে কিনা এই ম্যামকে চটিয়ে দিল। হায় হায়। এদিকে জুই ভয়ে ভয়ে হাত পা কাঁপছে অনবরত, গলা শুকিয়ে কাঠ। আল্লাহ জানে আজ তুষির কপালে কি যে আছে। ম্যামের চিৎকারে সবাই চুপ হয়ে যায়। চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আর একটা শব্দ হলে সবাইকে ক্লাস থেকে বের করে দিব। এটা কি ক্লাসরুম নাকি এখানে সার্কাস হচ্ছে? এত হাসাহাসি কেন তবে? তুষির সাথে আমি কথা বলছি, তোমরা হাসারকে? পড়া দিয়েছি সেটা পড়ো। আজ না পড়লে সব কটার পিঠের চাল তুলব, তারপর হেড স্যারের কাছে কমপ্লেন করব সব কটার নামে। গার্ডিয়ান ডেকে ইচ্ছে মতো অপমান করবে, তখন বুঝবে। সবগুলো এক একটা বজ্জাতের হাড্ডি, বেয়াদব। ক্লাসে পড়তে আসো, আসতে নয়। মাছের বাজারে পেয়েছো এখানে? আর একটা কথাও যেন না শুনি। একদম সাইলেন্ট থাকবে সবাই আমার ক্লাসে। কথাগুলো বলেই বড় সড়ো দম নিলেন তিনি। তুষির দিকে দৃষ্টি নিয়ে রেগে বলল, খাতায় এসব কি? স্কুলে পড়তে আসো নাকি এসব করতে? এইটুকু মেয়ে মুখের ভাষা কি? আমি তো পুরাই আকাশ থেকে পড়ে গেছি। আমার ক্লাসে তুমি অমনোযোগী হও, আবার কি বাজে চিন্তা ভাবনা। ছি! কালকেই তোমার বাবাকে আমি ডেকে পাঠাবো, বলবো অনেক পড়া হয়েছে, এবার বিয়ে দিয়ে দিন। মেয়ে আপনার বড় হয়ে গেছে। এই মেয়েকে আমি আর ক্লাস করাবো না। এমন ভালো স্টুডেন্ট লাগবে না আমার। জুইকে কি সুন্দর মধুর সুরে গালাগালি দিল। ভাষাও কি এমন সুন্দর ভাষা কথা বলো? একদমই কথাগুলো বলে থামলেন জীববিজ্ঞানের টিচার রূপা ম্যাম। তুষি মনে মনে বলল, আকাশ থেকে পড়ার জমিন থেকে এসব দেখে আমার কি লাভ? আর কেন যে এক্ষুনি এসব ভাবতে গেলাম, বাঁশ খেলাম। তুষি নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নতস্বরে বলে, আর হবে না ম্যাম, মন দিয়ে ক্লাস করব। আব্বুকে ডাকবেন না প্লিজ, আমায় মেরেই ফেলবে। সে আমি বুঝে নিব। আর 2 দিন পর টেস্ট। রুটিন পর্যন্ত দিয়ে ফেলেছে, তাও তোমার সেদিকে জ্ঞান নাই। সারাক্ষণ প্রেম ভালোবাসা নিয়ে থাকলে তো এমনই হবে। টেস্টে পাস না করলে আমি অনন্ত তোমাকে অ্যালাউ করব না। রিমি, তোমার বোন কিভাবে হয় আমি ভেবেই পাই না। রিমিকে একবার দেখেছো? মেয়েটার যেমন শান্ত ভদ্র, তেমনি তার পড়াশোনা সব দিকেই ফার্স্ট। আর তুমি তার উল্টো। বাসায় গিয়ে ওর থেকে কিছু শিখবে। সারা ক্লাস তুমি আজ দাঁড়িয়ে থাকবে, ব্যাস। আর সময় নষ্ট না করে পড়ানো শুরু করে দিলেন তিনি। তুষি বিড়বিড় করে রিমিকেও গালি দিল, শালা কেন যে এই বাল এত পড়ে? পড়বি ভালো কথা, তবে আমার কেন এত কথা শুনতে হয় তোর জন্য? আল্লাহ পড়াকু কাজিন যেন কারোর না থাকে, আমিন। এরপর সারা ক্লাস দাঁড়িয়ে খুব মনোযোগ নিয়ে ক্লাস করছে আর গালিগালাজও করছে ম্যামের প্রতি তিক্ত হয়ে। এসব সস্তা জ্ঞান শুনতে একদমই রাজি নয় সে। সুযোগ পেলেই কথা শোনাতে ভোলে না এই ডাইনি মহিলা, বিরক্তিকর। এদিকে জুই খিলখিলিয়ে হেসে কুটি কুটি হয়েছে। এত বেশি হেসেছে যে পেটে খিল ধরে গেছে। জুয়ের এহেন দশায় তুষি চোখ গরম করে ওর দিকে তাকিয়ে থেকেছে। আর জুইও কনুই দিয়ে গুতা মেরে বলেছে, ছি ছি, তুই কল্পনাতেও তুষার ভাইকে চুমু খাস? না জানি বাস্তবে কি কি করে ফেলিস ওই নাদান বাচ্চাটার সাথে। বিশ্বাস কর, এখন যদি তুষার ভাই এখানে থাকতো তোকে নির্ঘাত লুচু তুষি দাম দিয়ে দিত। তা চুমুটা কেমন ছিল? আরো চুমু ফেল নিবি? শিক্ষা হয়েছে? ব্যস্ত ঢাকা শহর, রোদের তীব্র তাপে শরীর জুড়ে ঘামের গন্ধ। চোখ তুলে তাকানো যেন দায় হয়ে দাঁড়িয়েছে। সারা রাত অ্যাসাইনমেন্ট করতে করতে রাত 3টের দিকে ঘুমানোর কারণে সকালে উঠতে বেশ দেরি হয়ে গেছে তুষারের। আজ অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট। সারাদিন ক্লাস টিউশন শেষে শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। তখন আর ইচ্ছে হয় না অ্যাসাইনমেন্ট করার। মনে হয় ধপ করে বিছানায় গায়ে এলিয়ে দিই। কয়েকদিন ক্লাস মিস হওয়ার জন্য আরো বেশি প্যারা যাচ্ছে নিজের ওপর। প্রায় 10:30। এখনো ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়ে উঠতে পারেনি তুষার। দিন দিন কেমন যেন নিজের প্রতি বিরক্ত এসে যাচ্ছে। এত খাটুনি এখন আর ভালো লাগে না।
মনে হয় সব বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি, তবুও তো শহর ঘুরে দেখা যাবে। হল থেকে তাড়াহুড়ো করেই ব্যাগ থেকে সাদা টি শার্ট আর জিন্স পরেই হুড়মুড়িয়ে টিএসসিতে প্রবেশ করলো তুষার। বন্ধুরা কল করেছিল, বলেছে সবাই সেখানেই বসে আড্ডা দিচ্ছে, একসাথে ক্লাসে যাবে। অবশ্য তুষারের জন্য সবাই একটা ক্লাস মিস করেছে, যার যার মতো অ্যাসাইনমেন্ট ঘাটাঘাটি করায় ব্যস্ত সকলে। তুষার দৌড়ে পঙ্কজের পাশে ঘাসের উপরে গায়ে এলিয়ে দিল। ভাব এমন যেন 100 মিটার দৌড় খেলা দিয়ে এসেছে। দরদরিয়ে ঘামে একাকার সাদা টি শার্ট। কি অবস্থা তোদের? সব ঠিকঠাক? ক্লাস যে মিস দিলি নোটস দিবে কে? আমি তো মেসেজে বললামই 20 মিনিটের ভেতর আসছি। তুষারের বান্ধবী রাফসা উত্তর দেয়, সকাল থেকে কতবার ফোন করেছি দেখেছিস? এতদিন বসে থেকে কাল রাতে অ্যাসাইনমেন্ট করতে কে বলেছে? সেই এক্সামও এমন করিস, আগের দিন সারা রাত পড়ে সকালে ঘুমে তুলতে তুলতে আসিস এক্সাম দিতে। মিরাজ এতক্ষণ চোরা চোখে রাফসাকে পরণ করছিল। সেই ঢাবিতে প্রথম ক্লাস করার দিন থেকে এই মেয়েটাকে সে ভালোবাসে। আস্তে আস্তে ইনিয়ে বিনিয়ে হয়ে যায় বন্ধুত্ব। প্রথম প্রথম মনকে সান্ত্বনা দিত, প্রেম হওয়ার কি দরকার, বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকলে আর কি লাগে। কিন্তু ঝামেলা হচ্ছে, যতই দিন পেরোচ্ছে মন ব্যাকুল হয়ে শুধু রাফসাকেই চাইছে। মন চায় এই সামান্য বন্ধুত্ব হয়ে না, বরং অর্ধাঙ্গিনী হয়ে সারা জীবন তাকে লাগবে। ইদানিং সে উসখুস করছে কিভাবে বলা যায়, কিন্তু সামনে রাফসা থাকলেই সাহসে কুলোয় না। কথা গলায় আটকে থাকে, জড়তা কাজ করে, যা বলার জন্য সামনে যায় তা উল্টো বলে ফেলে। শেষে রাফসাই জিজ্ঞেস করে, কিছু বলবি মিরাজ? এদিকে মিরাজের গলা শুকিয়ে কাট, খুব কষ্টে জবাব দেয়, তুই বাসায় যাবি না? চল পৌঁছে দে। এতটুকু বলেই দাঁত দিয়ে নখ কামড়াতে থাকে। আর রাফসা দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা বলার জন্য 30 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখেছিস? হ্যাঁ এটাই। ঝটপট উত্তর দেয় সে। এরপর দুজনে রিকশায় উঠে বাসায় যায়। প্রায় 6 মাস ধরে এটাই হয়ে আসছে মিরাজের সাথে। এই পাশাপাশি বসাটায় মিরাজের জন্য অনেক কিছু। এদিকে রাফসা অনেক আগে থেকেই বোঝে মিরাজের দুর্বলতার কারণ। মেয়েরা যে একটি ছেলের চোখ মুখ দেখলেই বুঝে যায় ছেলেটি কি চায়। বেকুব পুরুষ তার খুবই অপছন্দ, তাই সে স্বভাবতই পেয়েছে মিরাজ। সব বন্ধুদের সামনে বীর পুরুষের ভাব দেখালেও রাফসার কাছে মেছো বিড়াল হয়ে যায়। রাফসার মনে হয়, ভালোবাসিস মুখে বলতেই যদি এত কাঁপাকাঁপি, তবে প্রেম করবি কিভাবে? পরিবারের সকলের সামনে তখন জোর গলায় বলতে পারবি আমি শুধু রাফসাকেই চাই? এইটা বলতে না পারলে তো বেকুব পুরুষ। যাকে তুই ভালোবাসিস তার সামনে বীর পুরুষ হতে হবে, তবেই তো সেই আসল পুরুষ। রাফসা মনে মনে বেশ ক্ষেপে মিরাজের প্রতি, তাই রাফসা সব জেনেও চুপচাপ থাকে। মিরাজ কল করলেও রিসিভ করে না, আর মিরাজও সারাদিন একটানা কল করে যায়। এই কাজে তার কখনোই বিরক্তি আসে না, বরং ভালো লাগে। এদিকে বন্ধু মহলের সবাই এটা নিয়ে মজা ওড়ায়। রাফসার কথা একটু নড়ে চড়ে বসে জবাব দিল, রাফসা শোন, ওর কথা বাদ। আমি যে তোকে কাল রাতে কতগুলো কল দিলাম, রিসিভ করলি না কেন? একটা পড়া বুঝতে না পেরেই তো বাধ্য হয়ে কল করলাম। জায়সা ফার্স্ট করে উত্তর দেয়। পঙ্কজ দুষ্টু হেসে বলে, দুষ্টু বুঝো না আমরা কি আর রাফসা? ওর শুধু নাম্বার কেন, পারলে পুরো রাফসাকেই সে মনের ক্যানভাসে সেভ করে রাখবে। রাফসা লজ্জায় গাল লাল হয়ে গেল, কোনো কথা বলতে পারলো না সে। এই পদগুলো সুযোগ পেলেই মজা লোটে। আর ওই বলদ মিরাজ এখন কেন বলতে গেল? রাফসা ওদের কথা অন্যদিকে নিতে জবাব দেয়, কি শুরু করলি তোরা? ক্লাসে যাবি না? আর মিরাজ আমাকে আর কল করবি না, দেখছিস রিসিভ করিনি, তবুও কেন কল করছিস? ভালো লাগে বলতে পারিস, আমার অভ্যাস। তুই রিসিভ না করলেও আমি 1000 বার কল করব। একদিন বিরক্ত হতে হতে ঠিকই তোর কল লিস্টের প্রথম স্থান করে নিব, দেখিস। মিরাজের এই কথায় সব বন্ধুরা উচ্চস্বরে হেসে উঠল। তারা জানে
এতটুকু ছাড়া মিরাজের পক্ষে আর কিচ্ছু বলা সম্ভব নয়। মিরাজের মুখটা কালো হয়ে গেল, নিজের উপর সে নিজেই বিরক্ত। মুখ ফুটে একবার বলেই দেখুক না, মেরে তো আর ফেলবে না। তুষার ঝটফট শোয়া অবস্থা থেকে উঠে বসে পড়ে, এরপর বলে, তোদের প্রেমের আলাপন শেষ হলে এবার ওঠ, অনেক হয়েছে। 2 বছর ধরে দেখে যাচ্ছে, আর কত? না বলতে পারবে মিরাজ, আর না উত্তর দিবে রাফসা। শোন মিরাজ, তুই বরং রাফসার বাচ্চার মামু হওয়ার জন্য রেডি হ। আমরা সবাই কবজি ডুবিয়ে জম্পেশ ভাবে রাফসার বিয়ে খাবো, ইচ্ছে মতো নাচবো, আর ওর ননদিনীদের সাথে ফ্লার্ট করব, তাই না গাইস? তুষারের কথায় আর এক দফা বাকি দুজন হাসলেও এদিকে হাসতে গিয়ে পঙ্কজ চোরা দৃষ্টিতে তুষারের ঘাড়ের কাছে তীক্ষ্ণভাবে পরখ করছে। এরপর টি শার্ট ভালোভাবে পিটুপিট করে দেখলো। ততক্ষণে সকলের হাসি থেমে গেছে। তৎক্ষণাৎ জোরে ফিক করে হেসে দিল পঙ্কজ। এহেন হাসি দেখে কেউ বুঝতে পারলো না কি হয়েছে। পঙ্কজ হাসি থামিয়ে জায়সাকে চোখের ইশারায় ডাকলো। তড়িঘড়ি করে দৌড়ে গেল জায়সা। পঙ্কজ হাত দিয়ে টি শার্ট দেখিয়ে দিতেই ঠোঁট দুটো আপনা আপনি হা হয়ে যায়। এরপর জোরে চিৎকার করে রাফসা আর মিরাজকে ডাকে। সবাই কাঙ্ক্ষিত জিনিসটা দেখতেই হা হা করে হাসতে থাকে। তুষার কিছু বুঝতে পারছে না তাদের এভাবে হাসার কারণটা কি, আর হাসছেই বা কেন তারা। শেষে ভাবে টি শার্টে ময়লা লেগেছে নাকি, তাই হতাশ স্বরে বলে, এভাবে কি দেখিস? টি শার্টে ময়লা লেগেছে বোধ হয়। এই বলে হাত দিয়ে একটু ঘাড়ের দিকে ছাড়া দেয়। ওর কথায় মিটিমিটি হাসে সবাই। পঙ্কজ উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, ময়লা তো লেগেইছে। সুমু লেগেছে সুমু। রাফসা দুষ্টুমি ছলে বলে, তুষারের জন্য বুঝি টাঙ্গাল থেকে আসতে চাস না? শেষে কিনা ঘাড়ের চুম্মা। তুষার দুই ভ্রু কুচকে বলে, বুঝলাম না কি বলছিস আজে বাজে। চুমু মানে? সবাই একসাথে বলে উঠল, লিপস্টিক থেপি। পঙ্কজ হই হই করে শুধায়, আসলেই ইউনিক হয়েছে, তাই না মিরাজ? তুষার, পরেরবার টাঙ্গাইল গেলে অবশ্যই আমার জন্য এক পিস নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য। অনেকটা অবাক হলেও হালকা ভয় হতে থাকে। আজ 8 দিন ঢাকায় আসায় এতদিন বাদে এসব চুমাচুমির কথা বলছে কেন ওরা? কি আছেটা কি টি শার্টে? আসার সময় তাড়াহুড়োয় দেখাও তো হয়নি। তৎক্ষণাৎ তুষার টি শার্ট খুলে ফেলে। এখন শুধু তার গায়ে স্যান্ডো গেঞ্জি। উল্টে পাল্টে টি শার্ট দেখতেই চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে যায়। কেউ টি শার্টে খুব সুন্দরভাবে ঠোঁটের রং দিয়ে চুমু স্টেপ এঁকে দিয়েছে। কখনো ধুয়ে ফেললেও যাতে না যায় এর জন্যই পেন্টিং করা রং দিয়ে এঁকেছে। তাও একটা চুমু নয়, বরং 3-3টে। তখনই চোখ লাল বর্ণ ধারণ করে। মুখে আপনা আপনি একটা কথায় আসে, তুষুর বাচ্চা, তুই আমার মতো নাদান বাচ্চার সাথে এ কি করলি? সব মান সম্মান শেষ করে দিলি, সব শেষ। পঙ্কজ পিঠ চাপড়ে মুখ টিপে হেসে বলে, শুধু তুষার নয়, তোরও বাচ্চা, আর যা করছে বেশ করছে। নভেম্বর মাস চলে এসেছে, সেই সাথে পরীক্ষাও চলছে তুষির। এই 1 মাস ভীষণ ব্যস্ততায় যাচ্ছে। ম্যাম ওই দিন গার্জিয়ান ডেকেছিল। তুষির বাবা ভীষণ দরকারি কোনো কাজে তখন সিলেটে ছিল বিধায় তুষির মাকে যেতে বলেছিলেন। তখন হেড স্যার অনেক জ্ঞান দিয়েছেন আর ভালোভাবে পড়তে বলেছেন। এখন তো বড় হয়েছে, দুষ্টুমি এখন কমাতে হবে, তাও আলোচনা করলেন। হেড স্যার শান্তশিষ্ট, তাই ক্লাসের কথা সরাসরি বলেননি। তবুও আমিনা বেগম ওই দিন থেকে ভীষণ খ্যাপাটে হয়ে গেছে। তার এক কথায় সব জ্ঞান শোনার জন্য কেনটাকে হেড স্যার ডাক পাঠাবেন? তানহার বেলায় তো এমন হয়নি কখনো। হাই হাই করে তিনি বলেন, বড় তো কম হয়নি, বুদ্ধি হবে কবে? আমার এই মেয়ে নিয়ে কোথায় যাব? এরপর থেকেই সারাক্ষণ নজরে রাখে। না পড়লেও 10টা পর্যন্ত টেবিলে বসিয়ে রাখে। ফোন তো দিচ্ছেই না, বরং তুষি এখন পড়ছে মন দিয়ে। সারাক্ষণ পরীক্ষা আসছে, তাই সে নিজেও রাত দিন এক করে পড়াশোনা করছে। তখন হুড়মুড় করে রুমে জান্নাত আসে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।